আচ্ছা, ভেবে দেখো তো, যখন দুনিয়ায় কোনো টাকা পয়সা ছিল না, তখন মানুষ কিভাবে কেনাকাটা করত? তোমার কাছে চাল আছে, আমার কাছে ডাল, আমরা কি শুধু অদল-বদল করতাম? তাহলে আজকের দুনিয়ার এই ট্রিলিয়ন ডলারের ব্যবসা কিভাবে হলো? ব্যবসা উদ্যোগের এই ক্লাস শেষে ব্যবসায় নিয়ে তোমার আইডিয়া একদম বদলে যাবে। চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এসএসসি ব্যবসা উদ্যোগ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মাহিউল ভাইয়া। এসএসসি ম্যানেজমেন্ট প্রথম অধ্যায়ের পরে আমরা যেহেতু পার্ট 1 শেষ করেছিলাম, আজকে আমরা দেখব পার্ট 2। তো এই ক্লাসটা করার আগে তোমাদের সবাইকে আমি বলব তোমরা যেন পার্ট 1 টা দেখে আসো। ঠিক আছে? সো তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় পরিচিতি, যেখানে আজকে আমরা দেখব বাণিজ্যের ধারণা এবং ব্যবসার পরিবেশ। ঠিক আছে? আচ্ছা। তো আমরা তোমাদেরকে প্রথম পার্টে বলেছিলাম এই চ্যাপ্টারে প্ল্যান করেছিলাম আমরা ২ টা ভাগে। প্রথম পার্টে আমরা দেখেছিলাম ব্যবসার ধারণা ও শিল্পের ধারণা। এই পার্টে আমরা দেখব বাণিজ্যের ধারণা, প্রত্যক্ষ সেবা ও ব্যবসায় পরিবেশ। তো এই আজকের ক্লাসে যে টপিকগুলো আমরা আলোচনা করব, এই হচ্ছে সেই টপিকগুলো। সো আজকের ক্লাসের টপিক তোমাদের হচ্ছে বাণিজ্যের ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো। সেবার ধারণা ও প্রকারভেদ উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবো। ব্যবসার উপর প্রভাব বিস্তারকারী পরিবেশ উপাদানগুলো চিহ্নিত করতে পারবো। আজকের প্রতিটা টপিকে খুবই ইম্পর্টেন্ট, তাই তোমাদের অনুরোধ করব সবাই খুব সিরিয়াসলি কাজটা করবে। ঠিক আছে? আচ্ছা, সো বাণিজ্যকে ইংরেজিতে বলা হয় কমার্স। বাণিজ্যের মূলত কাজটা কি? আমরা শিল্পে যে প্রোডাক্টটা উৎপাদন করেছি সেটা ভোক্তার কাছে পৌঁছানোর সকল কার্যাবলীকে আমরা বাণিজ্য বলি। সহজ কথায় প্রোডাক্ট উৎপাদক থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত, অথবা কাঁচামাল উৎপাদকের কাছে পৌঁছানো পর্যন্ত এই যে প্রোডাক্ট আনা নেওয়া, তার সমস্ত কাজকে আমরা বলতে পারি বাণিজ্য। আচ্ছা, আমরা যদি বাণিজ্যের সংজ্ঞাটা একটু দেখি, সেখানে বলা হয়েছে ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো। সো কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত কাঁচামাল, উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানো। পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানো সকল কার্যাবলীকে বাণিজ্য বলে। সো আমরা এখানে দেখতে বাণিজ্যের কাজ মূলত ২ টা। ফার্স্ট অফ অল কাঁচামালকে উৎপাদকের কাছে পৌঁছানো, আর উৎপাদক থেকে যে প্রোডাক্ট উৎপাদন হচ্ছে সেটা ভোক্তার কাছে পৌঁছানো। সো আমরা এটা একটা চিত্রের মাধ্যমে দেখি। আমরা এখানে দেখতে পারতেছি যে ব্যবসা বা শিল্প, ঠিক আছে? এখানে আমরা দেখতে পারতেছি সরবরাহকারী, আর এখানে আমরা দেখতে পারতেছি ভোক্তা। একটা ব্যবসায় মূলত এই ৩ টা পক্ষই থাকে, ঠিক আছে? সো ব্যবসায় বা শিল্পে পণ্য উৎপাদন করার জন্য আমাদের কি দরকার? কাঁচামাল। ওকে? কাঁচামাল। এই কাঁচামালটা ব্যবসাকে কে দিবে? সরবরাহকারী, বা ইংরেজিতে বলা হয় সাপ্লায়ার। সো এই সাপ্লায়ার কি করবে? ব্যবসা বা শিল্পে কাঁচামাল দিবে কেন? প্রোডাক্ট বানানোর জন্য। তো শিল্পে বা ব্যবসায় কাঁচামাল আসলো, আমরা প্রোডাক্ট বানাইলাম। এখন প্রোডাক্টটা বানাইলে তো হবে না, বিক্রি করতে হবে, রাইট? সো আমাদের যে পণ্যটা আছে, ব্যবহৃত পণ্য বা পণ্য, ঠিক আছে? এই পণ্যটা ভোক্তার কাছে পৌঁছানো। সো এই যে কাঁচামাল সরবরাহকারী থেকে শিল্পে পৌঁছানো এবং শিল্প উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানো, এই পুরো কাজটাকে বলা হয় ব্যবসায়। ঠিক আছে? সরি, বাণিজ্য। ঠিক আছে? এই পুরো কাজটাকে বলা হয় বাণিজ্য। মনে থাকবে? আচ্ছা। আমরা একটু দেখি, এখানে বলা আছে বাণিজ্যকে ব্যবসায় পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। এই কোশ্চেনটা তোমরা এমসিকিউ তে দেখবা অথবা শর্ট কোশ্চেনও দেখবা। ঠিক আছে? এটা সিকিউ তো দেখবা তোমরা, প্লাস এটা শর্ট কোশ্চেনও দেখবা। তো এই কথাটা আসলে মানেটা কি? বাণিজ্যকে ব্যবসায় পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা। বন্টনকারী শাখা কেন বলা হয়? এটা বন্টন করে। কি বন্টন করে? ওই যে আমরা বলছিলাম শিল্পে সে কাঁচামাল বন্টন করতেছে, আবার পণ্য সে ভোক্তার কাছে বন্টন করতেছে। এই যে বন্টনের কাজটা, এই দায়িত্বটা মূলত পালন করে ব্যবসার মধ্যে হচ্ছে বাণিজ্য। ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট জানাটা, হ্যাঁ? কেন এটাকে বন্টনকারী শাখা বলা হয়? কারণ এখানে পণ্য বা সেবা সামগ্রী বন্টনের কাজটাই মূলত করে থাকে বাণিজ্য। ঠিক আছে? আচ্ছা। আমরা একটু দেখি ব্যবসায় করতে গেলে আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই আমরা। ঠিক আছে? অনেক রকম সমস্যা আছে। তো এই সমস্যাগুলোকে আমরা বড় আকারে মূলত ৬ টা ভাগে দেখতে পারি। ফার্স্ট অফ হচ্ছে সত্যগত। সত্যগত মানিটা কি? সত্যগত মানিটা হচ্ছে মালিকানা সত্য। ঠিক আছে? মালিকানা সত্য। মালিকানা সত্যটা কি? মালিক সংক্রান্ত। ঠিক আছে? মালিকানা সত্য কি? মালিক সংক্রান্ত।
আচ্ছা, সে মালিক সংক্রান্ত সমস্যাটা কি? একটা প্রোডাক্টের মালিক আসলে কে? কোন পর্যায়ে মালিক কে হবে? এবং এই মালিকানা কিভাবে হস্তান্তর করব? যেমন ধরো তুমি একটা গ্যারেজ থেকে গাড়ি কিনলা। সো তুমি যখন কিনতেছো না ততক্ষণ পর্যন্ত গাড়িটার মালিক ওই গ্যারেজের ওনার, রাইট? আবার যখন তুমি কিনে আনতেছো তখন এই গাড়িটার মালিক তুমি নিজে। সো এই যে মালিকানা হস্তান্তরের যে জটিলতা, এই জটিলতা মূলত আমরা ব্যবসায় দেখতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা, এটাকে ট্রেডগত সমস্যা বলা হয়। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আমরা যে সমস্যা, এই স্থানগত। এক স্থান থেকে আরেক স্থানে। ধরো তুমি চট্টগ্রাম থেকে বা রাজশাহী থেকে আম কিনে আনবা। হ্যাঁ? তো এই রাজশাহীর আম তোমাকে পৌঁছায় দেওয়ার একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে। কজ তুমি ঘরে বসে কিভাবে রাজশাহীর আম পাবা? সো রাজশাহীর আম ঘরে পৌঁছানোর যে সমস্যাটা, এটাকে আমরা বলি স্থানগত সমস্যা। ঠিক আছে? কারণ প্রোডাক্ট তো সব তোমার ঘরের সাথে উৎপাদন হবে না, রাইট? আচ্ছা। তারপর হচ্ছে সময় বা কালগত। সময়গত ব্যাপারটা কি? ধরো গ্রীষ্মকালে বা শীতকালে, ধরো গ্রীষ্মকালে অনেক ফল আছে, রাইট? এগুলো আমরা চাই পরবর্তী মৌসুমেও যেন আমরা ব্যবহার করতে পারি। শীতকালে আমরা চাই, ঠিক আছে, আমের জুস খেতে। বাট এটা সম্ভব না। কজ একটা ফসল একটা নির্দিষ্ট টাইমে উৎপাদন হয়। যেমন শীতের শাকসবজি শীতকালে উৎপাদন হয়। তো এইটা আমরা দীর্ঘদিন কিভাবে ব্যবহার করতে পারি, এটা একটা সমস্যা। যে এত এটা কিভাবে রাখবো আমরা, রাইট? সো এটা তো নষ্ট হয়ে যাবে। যেমন এই যে কাঁচা শাকসবজি, আম, এগুলা কিছুদিন পরেই দেখা যায় পচে যায়। তো এটা আমরা দীর্ঘ সময় কিভাবে রাখতে পারি? ওকে? তো এইটা একটা সমস্যা। তারপর আসে অর্থগত সমস্যা। এটা আমরা সবাই বুঝি ভাই। আমাদের বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য আমাদের অর্থের প্রয়োজন হয়। এখন আমাদের সবসময় অর্থ পর্যাপ্ত পরিমাণ থাকে না। যেমন তুমি একটা গাড়ি কিনবা, তো গাড়ি কেনার জন্য একদম ক্যাশ টাকা তুমি নিয়ে বসে নাই। ঠিক আছে? সো তোমার এই টাকা সংক্রান্ত একটা সমস্যা হবেই। ওকে? আচ্ছা, তারপর হচ্ছে ঝুঁকিগত। তুমি যে টাকা দিয়ে প্রোডাক্টটা কিনবা, সেখানে অলওয়েজ একটা ঝুঁকি থাকবে আমরা জানি। তো এই ঝুঁকির সমস্যাটা আমরা কিভাবে মোকাবেলা করব? ঠিক আছে? তারপরেরটা হচ্ছে তথ্যগত। তথ্যগত কি? প্রচারগত। প্রচারগত কি? কোন একটা জায়গায় প্রোডাক্ট আছে কিন্তু আমরা জানিই না। ঠিক আছে? সো আমরা এটা জানাবো কিভাবে কাস্টমার? ধরো আমি একটা প্রোডাক্ট বানাই। হ্যাঁ? সো শুধু বানালেই তো হবে না, আমার কাস্টমারকে জানাইতে হবে যে, "ভাই আমি এরকম একটা প্রোডাক্ট বানাই। এই প্রোডাক্টটার মাধ্যমে তুমি এই সুবিধা পাবা।" এখন সে যেটা নাই জানে সেটা কিভাবে কিনবে? সো এগুলো হচ্ছে মূলত একটা ব্যবসায় করতে গেলে এই ৬ রকমের সমস্যা দেখা যায়। ঠিক আছে? এই ৬ রকমের সমস্যাই মূলত আমরা ব্যবসায় দেখতে পাই। ওকে? তো এই সমস্যাগুলা সমাধান করার জন্য আমাদেরকে জিনিসটা হেল্প করে, সেটা হচ্ছে বাণিজ্য। ঠিক আছে? বাণিজ্যে কিভাবে হেল্প করে আমরা এটা দেখব। তার আগে আমরা দেখব বাণিজ্যের সাথে কি উপাদান আছে হেল্প করার মতো। ঠিক আছে? বাণিজ্য কি হাত পা আছে যেগুলা দিয়ে সে এই কাজটাকে আমাকে সহজ করতে পারে। আমরা একটু দেখি। এখানে হচ্ছে বাণিজ্যের উপাদান। আচ্ছা, বাণিজ্যের উপাদান কি? ১ম এ আমরা দেখতেছি পণ্য বিনিময়। বাণিজ্য আমাদেরকে পণ্য বিনিময় করতে সাহায্য করে। পণ্য বিনিময় কি? কেনা-বেচা। ঠিক আছে? পণ্য বিনিময় কি? কেনা-বেচা। এটাকে ইংরেজি বলা হয় ট্রেড। হ্যাঁ? আচ্ছা। এই কেনা-বেচার কাজটাকে সহজ করতে পারে বাণিজ্য। বাণিজ্যের এই ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে? তারপর যদি আমরা দেখি পরিবহন। বাণিজ্যের একটা উপাদান হচ্ছে পরিবহন। যার মাধ্যমে সে এক স্থান থেকে অন্য স্থানে প্রোডাক্ট নিয়ে যেতে পারে। ঠিক আছে? এই সুবিধাটা আমাকে বাণিজ্য দিতে পারে। তারপর আছে গুদামজাতকরণ। গুদামজাতকরণের কাজ করে বাণিজ্য, যেটার মাধ্যমে সে দীর্ঘ সময় একটা প্রোডাক্টকে ভালো রাখতে পারে। ঠিক আছে? আচ্ছা। তারপর কি আছে? ব্যাংকিং ও বা ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে বাণিজ্য আমাদেরকে অর্থগত সুবিধা দিতে পারে। ঠিক আছে? আমাদের টাকা-পয়সার সমস্যা হলে বাণিজ্য আমাদেরকে টাকা দিয়েও সাহায্য করতে পারে। তারপর কি আছে? বীমা। আমরা যখনই কোনো ঝুঁকি বা অনিশ্চয়তা দেখি, তখন বাণিজ্য আমাদেরকে এই ব্যাংকিং সুবিধা দেওয়ার মাধ্যমে আমাকে সুবিধা দিতে পারে। আর লাস্টে কি আছে? লাস্টে হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে কি করে? বাণিজ্য বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার সংক্রান্ত কাজ করে। এই যে আমি বলেছিলাম আমার একটা প্রোডাক্ট আছে, মানুষের কিভাবে জানাবো? এই জানানোর কাজটা বাণিজ্য করতে পারে। তো আমরা তো বুঝলাম বাণিজ্যের এই ৬ টা আমার উপাদান আছে, তাই তো? যে কাজগুলা বাণিজ্য করতে পারে। এখন এই উপাদানগুলোর মাধ্যমে বা টুলস গুলোর মাধ্যমে বাণিজ্য কিভাবে, ওই যে একটু আগে ৬ টা সমস্যা দেখেছিলাম, সেই ৬ টা সমস্যার সমাধান করতে পারে, আমরা এখন এটা দেখব। ঠিক আছে? ওকে। এই যে এই চার্টটা, হ্যাঁ? এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এসসির জন্য। এসসিতে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। সো এই পার্টটা একটু মনোযোগ দিয়ে আমরা দেখব। ঠিক আছে? আমি একটু স্টার্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাণিজ্যের বিভিন্ন উপাদানের কাজ। সো আমরা ১ম পার্টে যদি দেখি, বিভিন্ন ধরনের বাধা, এটা আমরা অলরেডি দেখেছি। সত্যগত, স্থানগত, সময়গত, অর্থগত, ঝুঁকিগত, তথ্যগত। এখানে টোটাল ৬ টা আছে। ঠিক আছে? আর আমরা বলেছিলাম যে বাণিজ্যের বিভিন্ন উপাদান আছে। এখানে উপাদানও ৬ টা। কি, কি? পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা এবং বিজ্ঞাপন। এবার দেখি
এই বাণিজ্য উপাদানগুলো কিভাবে এই সমস্যাগুলোকে সলভ করতে পারে। ঠিক আছে? ফার্স্ট অফ অল পণ্য বিনিময় আমার কি সমস্যা দূর করবে? সে হচ্ছে মালিকানা সংক্রান্ত বাধা দূর করবে। এই যে মালিকানা চেঞ্জ, তোমার কাছে একটা গাড়ি ছিল, আমি সেটা কিনে নিলাম, এখন এটার মালিক আমি। এই যে মালিকানা চেঞ্জ হচ্ছে, এই সংক্রান্ত যত জটিলতা আছে সেটা বাণিজ্যের এই উপাদান দেখে। পণ্য বিনিময়। ঠিক আছে? আচ্ছা। পরিবহন কি কাজে হেল্প করে আমাকে? স্থানগত বাধা দূর করে। ধরো ওই যে রাজশাহী রাম, সে আমাকে ঢাকায় এনে দিবে। এইজন্য সে আমাকে যে সুবিধা দেয় তার নাম হচ্ছে পরিবহন। ঠিক আছে? তারপর গুদামজাতকরণ। ওকে? গুদামজাতকরণ কি করে ভাইয়া? গুদামজাতকরণ আমার সময়গত বাধা দূর করে। কিভাবে? একটা সময় বা একটা সিজনে একটা সবজি বা ফল হয়, সেটাকে দীর্ঘ সময় সে ভালো রাখে যেন পরবর্তীতে আমরা তা ব্যবহার করতে পারি। ওকে? তারপর আছে ব্যাংকিং। ব্যাংকিং আমাদের কি সুবিধা দিচ্ছে? অর্থগত। আমাদের যখনই টাকা সংক্রান্ত সমস্যা হচ্ছে, ব্যাংকিং আমাদের লোন দিচ্ছে, টাকা দিচ্ছে, দিয়ে আমাদেরকে টাকার সমস্যাটা সমাধান করছে। ঠিক আছে? তারপর যদি আমরা দেখি বীমা। আমরা বলছিলাম বীমা কি করে? ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে। আমাদের যখনই ব্যবসা করতে হলে ঝুঁকি হয়, তখনই বাণিজ্য আমাকে বলে, "ভাই আপনি দাঁড়ান, আপনি বীমা করেন। তাহলে যে আপনার কোনো বিপদ আসে, আপনার কোনো সমস্যা নেই। আপনি একটা আ টাকা পেয়ে যাবেন।" ঠিক আছে? আপনার রিস্কটা কমে যাবে। ওকে? আচ্ছা, তারপর কি আছে লাস্টে? বিজ্ঞাপন। বিজ্ঞাপন কেন করে? তথ্য ও প্রচার সংক্রান্ত বাধা দূর করে। এই যে আমার প্রোডাক্টটা যে আছে সেটা জানানো। বাংলাদেশে একটা তৈরি প্রোডাক্ট বিদেশেও বিক্রি হচ্ছে। কিভাবে? এটা হচ্ছে প্রচারের মাধ্যমে। এটা এই প্রচার সংক্রান্ত বাধা কে দূর করে? বাণিজ্য। সো আমরা বুঝতে পারছি বাণিজ্যে এই যে প্রতিটা পয়েন্ট ইম্পোর্টেন্ট, রাইট? প্রতিটা পয়েন্ট ইম্পোর্টেন্ট। এই যে ৬ টা কাজ আছে কোনটাই আসলে ফেল না। প্রতিটা কাজই হচ্ছে আমার ব্যবসা করতে গেলে আমরা দেখি লাগে এবং এই প্রতিটা কাজের সাথে আমরা পরিচিত। সো পরীক্ষা আপনাদের কি আসতে পারে? পরীক্ষা আপনার আসতে পারে এই যে বাণিজ্যের যে উপাদানগুলো সেটা কিভাবে এই যে সমস্যাগুলো, এই যে ৬ টা সমস্যা আমরা দেখতে পারি, এই ৬ টা সমস্যাকে দূর করে। ঠিক আছে? সেটার উত্তর কি হবে? এই যে ভূমিকাটা। ঠিক আছে? আপনারা যদি ভূমিকার পার্টটা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন, তাহলেই দেখা যাবে আপনার যে সিকিউ কোয়েশ্চেন থাকবে না? সিকিউ কোয়েশ্চেন আপনার আর কোন প্রবলেম হবে না। অ্যান্ড এখান থেকে আপনার শর্ট কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? সো এই পার্টটা খুবই ইম্পোর্টেন্ট। এমসিকিউ আমরা পাবো। একটু পরে আমরা ক্লাস শেষে কিছু এমসিকিউ সলভ করব এই টপিকের উপরে। ঠিক আছে? আসেন, যদি এটা বুঝে থাকেন তাহলে আপনাদের বাণিজ্য টপিকে আর কোনো প্রবলেম নাই। আমরা এখন মুভ করব প্রত্যক্ষ সেবা বা ডাইরেক্ট সার্ভিস। আচ্ছা, প্রত্যক্ষ সেবা জিনিসটা কি? আমরা তো এতক্ষণ শিল্প বুঝলাম, আমরা বাণিজ্য বুঝলাম। এখানে আমরা কি করতাম? প্রোডাক্ট বানাইতাম এবং প্রোডাক্ট সেল করতাম। রাইট? বাট আমরা দেখি আমরা সমাজে এমন অনেক ব্যবসা আছে যেখানে আসলে প্রোডাক্ট দেই না, আমরা সেবা দেই। সেবা কিরকম? যেমন ডাক্তার আমাদেরকে ডাক্তারের সুবিধা দিয়ে থাকে, চিকিৎসা দিয়ে থাকে। শিক্ষক আমাদের শিক্ষা সংক্রান্ত সেবা দিয়ে থাকে। আমরা বাসে চড়ি, বাস আমাদের যাতায়াত সংক্রান্ত সুবিধা দিয়ে থাকে। এরপর টেলিফোন লাইনে আমরা কথোপকথন সংক্রান্ত সমস্যা বা সুবিধা পেয়ে থাকি। রাইট? তো এই যে সুবিধাগুলা এগুলো যারা দিয়ে থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ সেবা বা ডাইরেক্ট সার্ভিস। এগুলা মূলত কারা দেয়? আমরা এটা একটা ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে পেয়ে থাকি। যে আমাদেরকে এই সুবিধাগুলো দিয়ে থাকে। এখানে উনি আমাদেরকে কোন সেবা কি বলে? প্রোডাক্ট দিচ্ছে না, উনি আমাদেরকে দিচ্ছে সেবা। ঠিক আছে? আচ্ছা। আমরা একটু প্রত্যক্ষ সেবা সংজ্ঞাটা দেখব। ঠিক আছে? অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল। এটি একটু বুঝতে হবে। এই ধরনের সেবা যারা দিয়ে থাকে তারা মূলত হচ্ছে স্বাধীন পেশায় নিয়োজিত থাকে। তারা নিজের ইচ্ছায় এই সেবাটা দিয়ে থাকে মানুষকে। ঠিক আছে? আচ্ছা। ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবী বিভিন্ন সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এই সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। যেমন হিসেবে আমরা বলতে পারি ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি। এখানে মূলত কি হয়? ধরেন আমরা ডাক্তারের কথাই যদি বলি, আমরা ডাক্তারের কাছে গেলাম, একটা রোগ হইছে, ডাক্তার আমাকে সেই রোগের চিকিৎসাটা দিল। সেই চিকিৎসাটা আমি সেখানে নিলাম, আমি সুস্থ হইলাম, আমি বাসায় চলে আসলাম। তো বাসায় এসে কি আমি সেটা দেখাইতে পারবো যে ডাক্তার আমাকে কি সেবাটা দিছে? না। এখন তুমি বলছো, "স্যার একটা প্রেসক্রিপশন তো আছে বা ওষুধ আছে।" বাট এটা তো ডাক্তার সেবাটা না। ডাক্তার আমাকে যে সুস্থ করার জন্য যা করেছেন, সেই পুরাটাকে আমরা বলি সেবা। ঠিক আছে? সো এই সেবাটা কি নিয়ে আসা যায় যে পরবর্তীতে তোমার অসুখ হবে, তুমি আবার সেটাকে ইউজ করবা? না। তোমার যদি আবার অসুখ হয়, তোমার আবার ডাক্তারের কাছে যাওয়া লাগতে পারে। ঠিক আছে? সো এই যে সেবাটা সেটা এক জায়গা থেকে এক জায়গায় নেওয়া যায় না। একমাত্র তুমি ডাক্তারের কাছে যাবা, উনার থেকে তুমি নিতে পারবা। সো ঠিক সেইম ভাবে উকিল, শিক্ষক, সো তাদের যে সেবাটা তোমার তাদের কাছে নিতে হবে, অ্যান্ড এটা কখনো তুমি প্রিজার্ভ করে বা রেখে দিতে পারবে না প্রোডাক্টের মতো। হ্যাঁ? প্রোডাক্ট যেমন আমরা এখন ইউজ করতে পারি, পরবর্তী সময়ে ইউজ করতে পারি, সেবাটা এরকম না। সেবাটা যখন উৎপাদন হয় তখনই ব্যবহার করে ফেলতে হয়। ঠিক আছে? সেখানে মনে রাখার মতো একটা পয়েন্ট হচ্ছে স্বাধীন পেশায় নিয়োজিত ব্যক্তিরা যা করে তাকে আমরা বলতে পারি হচ্ছে প্রত্যক্ষ সেবা। ঠিক আছে? উদাহরণগুলা থেকে প্রায় প্রশ্ন আসে। সো উদাহরণগুলো একটু মনে রাখতে হবে।
আচ্ছা। সো আমরা ব্যবসার যে ৩ টা সেক্টর ছিল, ৩ টা সেক্টর কি? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। আমি লিখে দিচ্ছি, হ্যাঁ? আমরা এই ৩ টা নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। ঠিক আছে? সো যেহেতু আলোচনা করে ফেলেছি, তো এতক্ষণে আমাদের বুঝে যাওয়া উচিত আসলে ব্যবসার গুরুত্ব কি। ঠিক আছে? সো আমরা এখন এখানে দেখব আসলে ব্যবসায় কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা কেন আমরা ব্যবসা করব। সো ফার্স্ট পয়েন্টে আমরা দেখতেছি ব্যবসা করলে কি হয়? অর্থনৈতিক উন্নয়ন ও সম্পদের ব্যবহার। অর্থনৈতিক উন্নয়নটা কি? দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়। মানুষ কাজ পায়, কাজ করতে পারে, মানুষের ইনকাম হয় এবং এর ফলে দেশের জিডিপি গ্রো করে। ঠিক আছে? ইকোনমি গ্রো করে। আরেকটা হচ্ছে সম্পদের ব্যবহার। তুমি একটু চিন্তা করো তো, আমাদের দেশে ব্যবসা আছে বলে আমরা রাস্তাঘাট, সম্পদ, তেল, কয়লা সবকিছু ব্যবহার করতেছি। যদি ব্যবসা-বাণিজ্য না থাকতো এগুলোকে আমরা ইউজও করতাম না। আমরা এগুলো যেভাবে আছে ফেলে রাখতাম। বাট একমাত্র ব্যবসার কারণে আমরা এই যে একটা দেশের সম্পদ, প্রাকৃতিক যত সম্পদ আছে সেগুলোকে পর্যাপ্ত পরিমাণে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? তারপরে এই যে যেটা বললাম কর্মসংস্থান হচ্ছে। কর্মসংস্থান মানুষের কাজের সংস্থান। মানুষ কাজ করতে পারতেছে, মানুষ খেয়ে বাঁচতে পারতেছে। আচ্ছা, তারপর কি মানব সম্পদ উন্নয়ন। যদি ব্যবসায় না থাকতো মানুষ কাজ পেত না, বসে থাকতো, অলস থাকতো, মানুষ নিজেকে নিজের যে ক্যাপাবিলিটি সেটা ব্যবহার করতে পারত না। সো এই ব্যবসার কারণে মানুষ এখন মানব সম্পদ হয়ে যাচ্ছে। তারপরে ব্যাপারটা কি? অবকাঠামো ও সেবামূলক খাতের বিকাশ। অবকাঠামো মানে কি? এই যে এক জায়গা থেকে এক জায়গা রাস্তাঘাট, হ্যাঁ? বাজার, তারপর বিভিন্ন প্রতিষ্ঠান, এই সবকিছু সৃষ্টি হচ্ছে ব্যবসার কারণে। যদি ব্যবসা না থাকে এগুলা কোনো কিছুই হতো না। ঠিক আছে? আর লাস্টেরটা কি? সামাজিক ও আন্তর্জাতিক সম্পর্ক। এই যে ব্যবসার কারণে আমরা এক দেশ থেকে আরেক যাচ্ছি, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছি, মানুষের সাথে মিশতেছি, তাদের আচার-আচরণ, ঐতিহ্য আমরা জানতেছি। এই সবকিছু সম্ভব হচ্ছে ব্যবসার মাধ্যমে। সো তোমাদেরকে যদি ব্যবসার গুরুত্ব চায়, তোমরা এই গুরুত্বগুলো লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা। এবার আমরা এই চ্যাপ্টারে একটা ইম্পোর্টেন্ট টপিক পড়ব সেটা হচ্ছে ব্যবসার পরিবেশ। ওকে? আমরা পরিবেশ বলতে আসলে কি বুঝি? আমাদের চারপাশে যা কিছু আছে সেটাকে আমরা পরিবেশ বলি। সো ব্যবসায় পরিবেশ কি? আমাদের চারপাশে একটা ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশে যা কিছু আছে সেটা হচ্ছে ব্যবসার পরিবেশ। ঠিক আছে? আমরা একটু সংজ্ঞাটা দেখব। সংজ্ঞাতে কি বলছে? যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান। সেটা প্রাকৃতিক মানে হচ্ছে প্রকৃতি সৃষ্ট হইতে পারে, অপ্রাকৃতিক মানে হচ্ছে মনুষ্য সৃষ্ট হইতে পারে। দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি, অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়। প্রত্যক্ষভাবে মানে সরাসরিভাবে প্রভাবিত হচ্ছে, আর পরোক্ষ মানে কি? ইনডাইরেক্টলি প্রভাবিত হচ্ছে। সেগুলোর সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। সহজ কথায় একটা ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে যেই পরিবেশ আছে, সেই পরিবেশ নিয়ে যদি ব্যবসায় প্রভাবিত হয়, তাকে আমরা বলতে পারি ব্যবসার পরিবেশ। ঠিক আছে? আচ্ছা। আমরা যদি দেখি আমাদের চারপাশে আসলে কি পরিবেশ আছে? সো আমরা অনেক উপাদানই পাবো। তো এগুলোকে বড় আকারে আমরা ৬ টা উপাদানে ভাগ করতে পারি। এই ৬ টা উপাদান কি? ১ম এ যদি আমরা দেখি সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা কি? আমাদের এই প্রকৃতির সৃষ্ট বা আল্লাহ প্রদত্ত যা কিছু আছে সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। যেমন কি হতে পারে? নদী-নালা, ঠিক আছে? বন, হ্যাঁ? এগুলা হচ্ছে প্রকৃতি প্রদত্ত। ঠিক আছে? ২ নাম্বারটা কি? অর্থনৈতিক। নাম থেকে আমরা বুঝতে পারছি টাকা-পয়সা সংক্রান্ত, ব্যাংকিং সংক্রান্ত, সঞ্চয় সংক্রান্ত এই ধরনের যে পরিবেশটা সেটাকে আমরা বলতে পারি অর্থনৈতিক পরিবেশ। তারপর আছে রাজনৈতিক পরিবেশ। একটা দেশের সরকার কি ধরনের পলিসি নিচ্ছে, কিভাবে ব্যবসায়ীকে সামর্থ্য দিচ্ছে বা সমর্থন করতেছে, এই সবকিছুই হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশ। তারপর আছে আমাদের সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশটা কি? সমাজ। সমাজে আমরা জানি কারা থাকে? মানুষ থাকে। সো একটা দেশের বা একটা সমাজের মানুষের মন মানসিকতা, আচার-আচরণ, তাদের ধর্মীয় বিশ্বাস এই সবকিছু হচ্ছে সামাজিক পরিবেশ। তারপর আছে আপনার আইনগত পরিবেশ। আইনগত পরিবেশের কাজটা কি? একটা দেশের নীতিমালা, যত নীতি আছে, ব্যবসায়িক নীতি, বাণিজ্য নীতি, ভোক্তা অধিকার নীতি, যত আইন আছে দেশে সবকিছুই হচ্ছে আপনার আইনগত পরিবেশ। আরেকটা হচ্ছে প্রযুক্তিগত। প্রযুক্তিগত পরিবেশটা কি? একটা ব্যবসায় প্রযুক্তি বা টেকনোলজিক্যালি কতটুকু অ্যাডভান্স, সে ব্যবসায় একটা ব্যবসায় কতটুকু এই টেকনোলজি ব্যবহার করতে পারে, এই সবকিছুই হচ্ছে প্রযুক্তিগত পরিবেশে আলোচনা। সো আমরা এখন এটাকে একটু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? এই যে দেখেন একটা বড় চার্ট দেওয়া আছে আপনাদের বইতে। এইখানে ৬ টা পরিবেশ নিয়ে আপনার মূলত আলোচনা। সো আমরা এখানে দেখব যে কোন পরিবেশে আসলে উপাদান কি? এই টপিকটা খুবই ইম্পোর্টেন্ট আপনাদের জন্য। কজ এসসিতে প্রতি বছর এখান থেকে কোয়েশ্চেন আসে এবং কোন বছর এখান থেকে প্রশ্ন মিস যায় না। ঠিক আছে? সো আমরা একটু একটা করে দেখি। ফার্স্ট অফ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে? সো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি? ফার্স্ট এ আমরা দেখতেছি জলবায়ু। দ্যাট মিনস হচ্ছে একটা দেশের আবহাওয়া কিরকম।
ঠিক আছে? যেমন বাংলাদেশের আবহাওয়া হচ্ছে আমাদের ৬ টা সিজন আছে। ঠিক আছে? এই কারণে আমরা বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল বা ফল পেয়ে থাকি। তারপর হচ্ছে ভূমি, তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কি? তেল, গ্যাস, কয়লা, হ্যাঁ? বন-জঙ্গল, নদী, এই যে নদী-নালা এগুলা সবই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। সহজ কথা যেই জিনিসগুলা মানুষ বানাতে পারে না, আল্লাহ আমাদেরকে প্রাকৃতিকভাবেই দিয়েছেন। ঠিক আছে? এগুলাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। ওকে? তারপর আমরা যে অর্থনৈতিক পরিবেশ সহজ কথায় টাকা নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? টাকা। ওকে? এই পরিবেশের মূল কনসেপ্টটাই হচ্ছে টাকা। আচ্ছা এখানে কি আছে? সঞ্চয় ও বিনিয়োগ। একটা দেশের মানুষ সঞ্চয় করে বা বিনিয়োগ করে কি প্যাটার্ন এ, হ্যাঁ? তাদের কি পরিমাণ ক্ষমতা আছে সঞ্চয় বিনিয়োগ করার, তাদের কি পরিমাণ মূলধন আছে ব্যবসায় করার, আরেকটা হচ্ছে তাদের অর্থ ব্যাংকিং কতটা শক্তিশালী। তুমি যদি ব্যবসা করতে যাও তোমাকে লোন দিবে কি দিবে না। তো এই সংক্রান্ত যে আলোচনা সেগুলো হচ্ছে ব্যবসায় পরিবেশে অর্থনৈতিক পরিবেশের উপাদান। ঠিক আছে? তারপর হচ্ছে সামাজিক পরিবেশ। আমি বলছিলাম সামাজিক পরিবেশটা কি সমাজ। সমাজে কারা থাকে? মানুষ। সে মানুষ সংক্রান্ত যা আছে সবকিছু হচ্ছে সামাজিক পরিবেশ। ঠিক আছে? তো আমরা দেখি সমাজের মানুষ কি করে? জাতি থাকে, সমাজে কিছু মানুষ থাকে। সো জাতি হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। এই জাতির একটা ধর্ম থাকতে পারে। ঠিক আছে? সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে। সো তার ধর্মীয় বিশ্বাসটা কি? এরপর ভোক্তাদের মনোভাব। তারা কতটুকু ভোগ করতে চায় বা কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে? তারা কি অনেক বেশি টাকা খরচ করে? নাকি তারা খরচ করতে চায় না? ঠিক আছে? তারপর হতে পারে মানব সম্পদ। মানব সম্পদ ব্যাপারটা হচ্ছে তারা কতটুকু পারদর্শী, তারা কত স্কিলস, তারা কাজ করতে পারে কিনা? তারপর হচ্ছে শিক্ষা, সংস্কৃতি। একটা দেশের শিক্ষা কতটুকু শক্তিশালী? আরেকটা হচ্ছে ঐতিহ্য। ঠিক আছে? তাদের ঐতিহ্য বা ইতিহাস কি বলে? ঠিক আছে? এই সবকিছু তোমার সামাজিক পরিবেশের উপাদান। ঠিক আছে? আর রাজনৈতিক দিকে আমরা বুঝতে পারতেছি এখানে সরকার সংক্রান্ত যা আছে সবকিছু আসবে। ঠিক আছে? একটা যে সরকার, এই সরকার সংক্রান্ত যা সবকিছু রাজনৈতিক। যেমন একটা যে সরকার থাকে, সে দেশ সার্বভৌমত্ব বা স্বাধীনতা থাকে। তারপর সে দেশে আইন শৃঙ্খলা থাকে, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা এবং আন্তর্জাতিক সম্পর্ক। একটা দেশের সরকার অন্য দেশে কতটুকু প্রায়োরিটি দিচ্ছে। এই সবই হচ্ছে আপনার রাজনৈতিক পরিবেশের উপাদান। ঠিক আছে? বিভিন্ন সরকার আসলে আমরা দেখতে পারি অন্য দেশের সাথে তাদের পররাষ্ট্র নীতিরও চেঞ্জ হয়। ঠিক আছে? সো এই যে সরকারের সাথে যুক্ত যত কিছু আছে এই সবকিছু হচ্ছে রাজনৈতিক পরিবেশের উপাদান। ঠিক আছে? এরপরে আসেন আমরা দেখি আইনগত পরিবেশ। এখানে যত আইন আছে সহজ কথায় একটা দেশে যত আইন আছে সবকিছু আইনগত পরিবেশের উপাদান। ঠিক আছে? আমরা দেখি একটা দেশে কি আইন থাকতে পারে? বাণিজ্য আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। সো আমরা এটা কিভাবে মনে রাখবো? সহজে দেখেন সবগুলা শেষে আইন আছে। ওকে? সো আইন সংক্রান্ত যত কিছু আছে সবকিছু হচ্ছে আইন সংক্রান্ত পরিবেশের উপাদান। ওকে? আচ্ছা, তারপর কি প্রযুক্তিগত, লাস্টেরটা হচ্ছে প্রযুক্তিগত। প্রযুক্তি কি? টেকনোলজিক্যাল। হ্যাঁ? টেকনোলজিক্যালি একটা দেশ বা একটা ব্যবসায় কতটুকু অ্যাডভান্স সেটা ব্যবসার উপর অনেক বেশি প্রভাব বিস্তার করে। ঠিক আছে? সো আমরা দেখি এখানে কি আছে? প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই সবকিছু হচ্ছে প্রযুক্তিগত পরিবেশের উপাদান। ঠিক আছে? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ। এতক্ষণ আমরা যে ব্যবসায়িক পরিবেশগুলো দেখলাম, এখন আমরা বাংলাদেশের পার্সপেক্টিভস এ দেখব। বাট তার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশের যে ব্যবসায়িক পরিবেশ সেটা আসলো কই থেকে, হ্যাঁ? এটা একটু ইতিহাসটা জানা দরকার বাংলাদেশের। ঠিক আছে? যে বাংলাদেশে আগে ব্যবসা-বাণিজ্যের অবস্থা কেমন ছিল? হুম? তো দেখেন এখানে বলা আছে বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ হলেও এই দেশ অর্থনীতিতে ব্যবসায় তথা শিল্প বাণিজ্যের অবদান প্রতি বছর বেড়েই চলেছে। সো আমরা মোটামুটি জানি বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ এবং এটা প্রতি বছর উন্নয়ন করতেছে। সো এটা হচ্ছে একটা উন্নয়নশীল দেশ। রাইট? সো কৃষি মূলত এই দেশের মূল চালিকা শক্তি। বাট মূল চালিকা শক্তি কৃষি হলেও প্রতি বছর দেখা যায় শিল্পের অবদান অনেক বেশি এবং বর্তমান সময়ে বাংলাদেশে কৃষির থেকেও শিল্পের অবদান অনেক বেশি। ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে যে সবসময় কি শিল্প আমরা এত ভালো ছিলাম? নাকি এই রিসেন্টলি হয়েছে? এটার অ্যান্সার হচ্ছে আমরা অনেক আগে থেকেই শিল্পে অনেক বেশি অ্যাডভান্স ছিলাম। কিভাবে সেটা আমরা এখন দেখব। ওকে? আচ্ছা, আমাদের ব্যবসা-বাণিজ্যের জন্য কিছু প্রসিদ্ধ স্থান ছিল যেখানে ব্যবসা-বাণিজ্য অনেক উন্নতি ছিল। ঠিক আছে? সেখানে ২ টা নাম আমরা দেখতে পাই। সেই ২ টা নাম কি? একটা হচ্ছে সোনারগাঁও। ঠিক আছে? একটা হচ্ছে সোনারগাঁও, আরেকটা হচ্ছে চট্টগ্রাম। এই ২ টা স্থান একদম প্রাচীনকাল থেকে আমাদের দেশে ব্যবসা-বাণিজ্য অনেক বেশি প্রসিদ্ধ ছিল। এগুলা কেন প্রসিদ্ধ ছিল? এগুলা কি উৎপাদন করত? আমরা যদি দেখি সোনারগাঁও বিখ্যাত ছিল মুসলিন কাপড়ের জন্য। ঠিক আছে?
এই মসলিন কাপড়টা সোনারগাঁওতে উৎপাদন হইতো, অন্যান্য জায়গায় হইতো, বাট মসলিন সোনারগাঁওতে সবচেয়ে বেশি হইতো এবং এটা এত বেশি প্রসিদ্ধ ছিল যে এটা ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশেও রপ্তানি হতো সেই আমলে। আজ থেকে যদি আমরা আরো ৩০০-৪০০ বছর পিছিয়ে যাই তখনও এই আমাদের দেশে সোনারগাঁও থেকে এই ইউরোপ আফ্রিকার বিভিন্ন দেশে হচ্ছে মসলিন আমরা রপ্তানি করতে পারতাম। ঠিক আছে? আরেকটা স্থান আছে আমাদের চট্টগ্রাম। এই চট্টগ্রাম কেন বিখ্যাত ছিল? জাহাজ নির্মাণের জন্য। ঠিক আছে? কারণ আগেকার সময়ে আমরা জানি বেশিরভাগ লেনদেনই হতো হচ্ছে জাহাজের মাধ্যমে। ঠিক আছে? বা নৌপথে। ঠিক আছে? আগেকার ব্যবসা-বাণিজ্য কিভাবে হতো? নৌপথে বা নদীপথে। সো নৌপথে হওয়ার কারণে জাহাজের প্রয়োজন হতো বড়, বড় জাহাজ অ্যান্ড এই বড়, বড় জাহাজগুলা আমাদের দেশে চট্টগ্রামে বেসিক্যালি হচ্ছে পতেঙ্গা, হ্যাঁ? এই চট্টগ্রামে হচ্ছে পতেঙ্গাতে। পতেঙ্গাতে এই জাহাজগুলা উৎপাদন করা হতো এবং এটা খুবই বিখ্যাত ছিল। ঠিক আছে? আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করব, হ্যাঁ? আচ্ছা আসেন। আমাদের বললাম যে আরো ৩০০-৪০০ বছর পিছায়েও যদি আমরা যাই তখন আমাদের শিল্পে অনেক ভালো অবস্থা ছিল। আমরা যদি দেখি তখন আমাদের দেশে আরবরা এসেছিল। কারা? আরবরা। আরবরা এসে এদেশে ব্যবসা শুরু করেছিল। আরবদের পরে যারা আসে তারা হচ্ছে পর্তুগিজরা। ঠিক আছে? পর্তুগিজদের আগমন। তো পর্তুগিজরা কখন আসলে বাংলায় আসে? ঠিক আছে? তো সর্বপ্রথম ভাস্কো দা গামা আমাদের ভারতীয় উপমহাদেশে আসে হচ্ছে গিয়ে আপনার ১৪৯৮ সালে। ঠিক আছে? ১৪৯৮ সালে ভাস্কো দা গামা ভারতীয় উপমহাদেশে আসে। তো উনি এখানে আসার পরে ফিল করতে পারলেন যে আমাদের যে বাংলা বা বঙ্গ, তখন তো ইন্ডিয়া বাংলাদেশ ভাগ ছিল না। সো ওই পশ্চিমবঙ্গ পুরোটাই এক ছিল। এই বাংলাটা খুবই ব্যবসা-বাণিজ্যে প্রসিদ্ধ। তো উনি জাস্ট ৬ বছরের মাথায় ১৫০৪ সালে, কত সালে? ১৫০৪ সালে বাংলায় চলে আসে ব্যবসা-বাণিজ্যের জন্য ভাস্কো দা গামা। ঠিক আছে? পর্তুগিজরা। এই ১৫০৪ সাল থেকে মূলত এই বাংলায় পর্তুগিজরা ব্যবসা-বাণিজ্য শুরু করে। এইজন্য বলা হয়েছে ষোড়শ শতাব্দীতে, খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে পর্তুগিজরা এসে বাণিজ্য করতে আরম্ভ করে। সো ষোড়শ শতাব্দীটা আসলে কি? ষোড়শ শতাব্দীটা হচ্ছে ১৫০০ সাল থেকে ১৫০০ সাল থেকে ১৫৯৯ পর্যন্ত। ঠিক আছে? এটার বলে ষোড়শ শতাব্দী। তো আমরা সাল থেকে জানতে পারতেছি যে ১৫০৪ সালে মূলত তারা আসছিল। এইজন্য আমরা বলি যে ষোড়শ শতাব্দীতে পর্তুগিজরা এদেশে এসে ব্যবসা-বাণিজ্য আরম্ভ করে। ঠিক আছে? আচ্ছা। সো আপনার যে মনে রাখতে হবে কোনটা? এই যে ষোড়শ শতাব্দী। এটা ইম্পোর্টেন্ট আপনাদের এমসিকিউর জন্য। ঠিক আছে? আচ্ছা। তারা এখানে আসার পরে আমাদের ২ টা বন্দরকে তারা আসলে ক্যাপচার করে। ঠিক আছে? বড়, বড় ২ টা বন্দর। অ্যান্ড এই ২ টা বন্দরের মাধ্যমে মানে হচ্ছে নৌবন্দর আরকি, হ্যাঁ? এই ২ টা বন্দরের মাধ্যমে তারা মূলত হচ্ছে ব্যবসা-বাণিজ্য করত। ঠিক আছে? তারা ওই যে মসলাপাতি নিয়ে আসতো, এই দেশ থেকে মসলা নিয়ে যাইত। ঠিক আছে? ইউরোপে মসলার খুবই দাম ছিল। সো তারা ভারতীয় উপমহাদেশে যেহেতু মসলা হইতো, তারা এটা নিয়ে যাইত। সো তারা যে ২ টা বন্দরকে ইউজ করত, সেই ২ টা বন্দর হচ্ছে একটা হচ্ছে সপ্তগ্রাম। সপ্তগ্রামটা কোথায় ছিল? এটা ছিল পশ্চিমবঙ্গে। ঠিক আছে? সপ্তগ্রামটা কোথায় ছিল? এটা ছিল হচ্ছে পশ্চিমবঙ্গে, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে। যেহেতু আমরা আগে একসাথে ছিলাম, তো তখন পশ্চিমবঙ্গের সপ্তগ্রামকে তারা পর্তুগিজ ভাষায় বলতো, তারা তার সপ্তগ্রাম বলতো না, তারা বলতো হচ্ছে পোর্টো পিকুইনো। ঠিক আছে? পোর্টো পিকুইনো মানে হচ্ছে পোর্টো মানে হচ্ছে বন্দর আর পিকুইনো মানে হচ্ছে ক্ষুদ্র। ঠিক আছে? পিকুইনো মানে কি? ক্ষুদ্র। সো আমরা যদি এই পর্তুগিজটাকে বাংলায় করি তাহলে দাঁড়ায় হচ্ছে ক্ষুদ্র বন্দর। ঠিক আছে? এই বন্দরের তুলনায় একটু কম্পারেটিভলি ছোট ছিল আমাদেরটা থেকে। এইজন্য তারা এই সপ্তগ্রামকে বলতো হচ্ছে পোর্টো পিকুইনো, যার নাম হচ্ছে ক্ষুদ্র বন্দর। আর আরেকটা ছিল চট্টগ্রাম। ঠিক আছে? আমাদের দেশে যেটা ছিল সেটা হচ্ছে চট্টগ্রামে পতেঙ্গাতে, সেইটাকে যেহেতু বড় ছিল তারা ডাকতো হচ্ছে পর্তুগিজ ভাষায় পোর্টো গান্ডো। এই গান্ডো মানে হচ্ছে গিয়ে বৃহৎ বা বড়। ঠিক আছে? সো বাংলা করলে দাঁড়ায় বৃহৎ বন্দর। ওকে? সো আমাদের চট্টগ্রামটা যেহেতু বন্দরটা বড় ছিল, তারা বলতো এটাকে পোর্টো গান্ডো বা হচ্ছে বৃহৎ বন্দর। আর পশ্চিমবঙ্গের সপ্তগ্রামে যে বন্দরটা ছিল সেটা তুলনামূলক ছোট ছিল। এজন্য তারা এটা বলতো পোর্টো পিকুইনো বা ক্ষুদ্র বন্দর। সো এই নামগুলা কিন্তু এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। এখন কথা হচ্ছে এই যে চট্টগ্রাম এবং হচ্ছে আমাদের সপ্তগ্রাম, এর মধ্যে আসলে বাণিজ্য কিভাবে চলতো? এর মধ্যে বাণিজ্য চলতো হচ্ছে ২ টা নদীর মাধ্যমে। একটা হচ্ছে ভাগীরথী নদী, ঠিক আছে? আরেকটা হচ্ছে সরস্বতী খালের মাধ্যমে বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলতো। সো চট্টগ্রাম থেকে যদি আমাদের সপ্তগ্রামে যাওয়া লাগতো তাহলে ২ টা নদী পার করা লাগতো। একটা হচ্ছে ভাগীরথী নদী, আরেকটা হচ্ছে সরস্বতী খাল। ঠিক আছে? আচ্ছা।
এবার আমরা একটু জাহাজ নির্মাণ দেখি। আমরা বলেছিলাম চট্টগ্রামের পতেঙ্গা হচ্ছে জাহাজ নির্মাণ সেই আমল থেকেই হচ্ছে বিখ্যাত ছিল। অ্যান্ড এটার প্রমাণ আমরা কিভাবে পাই? আমরা ইতিহাসের বিখ্যাত কিছু ব্যক্তির লেখনীর মাধ্যমে বা কথার মাধ্যমে এটা প্রুফ করতে পারি যে আমরা ঐতিহাসিক কাল থেকে জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত ছিলাম। সো এটা কার থেকে প্রমাণিত হয়েছে? দেখেন, ইতিহাস ঐতিহ্য কি বলে? ঐতিহাসিক ঐতিহ্য কি বলে? চীনা পরিব্রাজক, ঠিক আছে? চীনের ছিল। উনার নাম ছিল মা হুয়ান, ঠিক আছে? মা হুয়ান, ওকে? চীনা পরিব্রাজক ছিল। তার বিবরণ অনুযায়ী চট্টগ্রামে জাহাজ নির্মাণ প্রণালীর শ্রেষ্ঠত্ব এতটাই উন্নত ছিল যে রোমের সম্রাট, দ্যাট মিনস তখনকার আমাদের রোমের যে সম্রাট ছিল, তখন আলেকজান্দ্রিয়াতে জাহাজ পাওয়া যেত, ঠিক আছে? আলেকজান্দ্রিয়া ডক ছিল একটা ডক হাউস যেখানে হচ্ছে জাহাজ বানাইতো। সো আলেকজান্দ্রিয়ার ডক বা জাহাজ পছন্দ না করে চট্টগ্রাম থেকে জাহাজ তৈরি করে। চিন্তা করো, রোমের আমলের সম্রাট উনি তার নিজের দেশের ডক থেকেও জাহাজ নিতেন না, উনি জাহাজ নেওয়ার জন্য আমাদের দেশে চট্টগ্রামে চলে আসছেন। এন্ড এটা কে বলেছিল? চীনা পরিব্রাজক মা হুয়ান। এই নামটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই নামটা আপনাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, ওকে? সো এখন কোশ্চেন আসতে পারে আপনাদের কি, চীনা পরিব্রাজকের নামটা বা মা হুয়ান কোন দেশের পরিব্রাজক ছিল? সেটা হচ্ছে চীন। এবং ওইখানে আসতে পারে কোন দেশের সম্রাট নিত? সেটা হচ্ছে রোমের সম্রাট, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যে বলছি এটা খুব বিখ্যাত ছিল, বাট এখন তো আমরা আসলে দেখতে পারি না খুব ওইভাবে জাহাজ তৈরি হচ্ছে আমাদের দেশে, তাই না? তো এটা আসলে কত সাল পর্যন্ত এক্সিস্ট করতো বা কত দিন পর্যন্ত আমরা এই ক্ষমতাটা ছিল যে আমরা জাহাজ নির্মাণে বিশ্বের শ্রেষ্ঠ? তো এইটারও প্রমাণ পাওয়া যায় এই যে ইতিহাসবিদ ডব্লিউ হান্টার, ঠিক আছে? এই নামটাও ইম্পর্টেন্ট। সো ডব্লিউ হান্টারের মতে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী জাহাজ নির্মাণ কারখানা খ্রিস্টাব্দ 1875 পর্যন্ত, সো 1875 খ্রিস্টাব্দ পর্যন্ত নিজেদের প্রভাব ও গৌরব বজায় রাখতে সক্ষম হয়েছিল। সো এই যে 300-400 বছর আগে আমাদের যে একটা ঐতিহ্য ছিল জাহাজের জন্য চট্টগ্রাম, সেটা 1875 পর্যন্ত সেটার প্রভাব ছিল। তারপর আস্তে, আস্তে সেটার প্রভাবটা হারিয়ে যায়। অ্যান্ড এই কথাটা কার মাধ্যমে প্রমাণিত হয়? সেটা হচ্ছে ইতিহাসবিদ ডব্লিউ হান্টারের মতে। ওকে। এখন আমরা দেখব, আমরা যে একটু আগে ৬ টা পরিবেশের নাম বলেছিলাম, বাংলাদেশে আসলে এটার অবস্থাটা কিরকম? ঠিক আছে? এটা আমরা একটা ক্রস এক্সামিন করব। এন্ড এটা কেন করব? কারণ এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে যে এই পরিবেশটা বাংলাদেশের পার্সপেক্টিভস এ আলোচনা করো। বাংলাদেশে এই পরিবেশটা কিরকম? সো আমরা এই ৬ টা পরিবেশের, ওকে? আমরা এই ৬ টা পরিবেশের এখন যেটা করব সেটা হচ্ছে সুবিধা বা অনুকূল দিক, বাংলাদেশে এটার সুবিধাটা কিরকম সেটা আলোচনা করব। আরেকটা হচ্ছে প্রতিকূল দিক বা অসুবিধাগুলো আলোচনা করব। ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা যদি দেখি প্রাকৃতিক পরিবেশটা বাংলাদেশে কেমন? আমাদের বাংলাদেশে আসলে প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো। তার কারণটা হচ্ছে আমাদের অনেক নদ-নদী আছে। হ্যাঁ? প্রাকৃতিকভাবে আমাদের জমি অনেক বেশি উর্বর। ঠিক আছে? আমাদের দেশে ৬ টা ঋতু আছে। সো আমরা যদি বলতে পারি যেকোনো পরিবেশ থেকে একমাত্র প্রাকৃতিক পরিবেশটা বাংলাদেশে সবচেয়ে বেশি ফেভারেবল। ঠিক আছে? সো আমরা দেখি এই পরিবেশ সুবিধাগুলো কি, কি আছে? কাঁচামালের সহজলভ্যতা। সহজে কাঁচামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়। কেন? আমাদের নদী আছে। ঠিক আছে? ও পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস। এটা আমাদের জন্য একটা নিয়ামক। সব দেশে আসলে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায় না। ঠিক আছে? বাট প্রাকৃতিক পরিবেশের অসুবিধাটা কি? এই যে বনভূমির পরিমাণ কমে যাওয়া। আমরা গাছ কেটে ফেলার কারণে প্রতি বছর আমাদের বনভূমি কমে যাচ্ছে। যার ফলে গরম বেড়ে যাচ্ছে। আমরা যে ৬ টা সিজন সেটা এখন আর দেখতে পারতেছি না। গরম যখন শুরু হওয়ার কথা সেটা অনেক দেরিতে শুরু হচ্ছে বা আগেই শুরু হয়ে যাচ্ছে। গ্রীষ্মকাল ছোট হয়ে যাচ্ছে। সো এই ধরনের সমস্যা আমরা দেখতে পারতেছি। নদী ভাঙ্গন হচ্ছে, ওকে? টাইমলি বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, অর্থনৈতিক পরিবেশটা কেমন বাংলাদেশে? আমরা যদি দেখি এখানে কার্যকর ব্যাংকিং বিনিয়োগ মানসিকতা আছে। ব্যাংকদের এখন মানসিকতা হয়েছে তারা উপযুক্ত স্থানে বিনিয়োগ করতে চায়। ঠিক আছে? আমাদের দেশে অনেকগুলো ব্যাংক আছে, পাবলিক, প্রাইভেট, তারা বিভিন্ন ক্ষেত্রে তুমি যদি উদ্যোক্তা হও তোমাকে লোন দিতে চাবে। বাট প্রবলেমটা হচ্ছে আমাদের ব্যাংকগুলোতে আসলে মূলধনের সংকট আছে, টাকা নাই। ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ঠিক আছে? জিনিসপত্রের দাম বেড়ে তুমি টাকা নিচ্ছ প্রোডাক্ট কেনার জন্য, বাট ধাপ করে প্রোডাক্টটার দাম বেড়ে গেছে। সো তুমি কিভাবে কিনবা? সো এটা একটা প্রবলেম আমাদের দেশের অর্থনীতির, হ্যাঁ? আমরা যে সামাজিক পরিবেশটা দেখি, সামাজিক পরিবেশে আমরা পাবো যে আমাদের দেশের মানুষ অনেক বেশি পরিশ্রমী, হ্যাঁ? আমাদের দেশের মানুষ কাজ করতে পারে। এইজন্যই দেখা যায় বাংলাদেশের মানুষ বিদেশে গিয়েও কাজ করতেছে। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে জামদানি ও জাহাজের ঐতিহ্যও আছে। কজ এই মানুষগুলো আমাদের এগুলা তৈরি করে অভ্যস্ত। ঠিক আছে? বাট আমরা যদি দেখি আমাদের প্রবলেমটা আসলে কোথায়? মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা। এটা আমাদের খুব বড় একটা প্রবলেম। কেন? কজ আমাদের এই যে পড়ালেখাটা আসলে সৃজনশীল ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না। এটা মুখস্থ পড়াশোনা আমরা মুখস্থ করি, পরীক্ষায় লিখি, পাস করি। বাট এ কাজে লাগানো যে পড়ালেখা, এইটা আসলে আমাদের দেশে খুব কম অ্যান্ড এটা আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর যদি আমরা দেখি রাজনৈতিক পরিবেশ অবস্থাটা কি?
অনুকূল শিল্পনীতি ও আইন শৃঙ্খলা। আমরা যদি দেখি আমাদের দেশে মোটামুটি ব্যবসা করার জন্য যে অনুকূল একটা আইনগত বা সরকারি সামর্থ্য দরকার সেটা আছে। বাট প্রবলেমটা কি? রাজনৈতিক অস্থিতিশীলতা, বারবার সরকার পরিবর্তন হওয়া, একটা হচ্ছে হরতাল ও ধর্মঘট। বারবার আমাদের দেশে প্রায়ই দেখা যায় হরতাল হয়, অবরোধ হয়, রাস্তাঘাট বন্ধ করে দেয়। তো দেখা যায় প্রোডাক্ট যদি এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছাইতে হয়, টাইম মতো আমরা পৌঁছাতে পারি না। ঠিক আছে? সো এই ব্যাপারগুলা দিকে একটু নজর দেওয়া দরকার। আমরা যদি দেখি আইনগত পরিবেশের অবস্থাটা কি? ভোক্তা অধিকার ও পরিবেশের আধুনিক আইন। বর্তমান সময়ে আমাদের সরকার অনেকগুলো আইন প্রণয়ন করেছে যেগুলো অ্যাকচুয়ালি ব্যবসা বাণিজ্যের জন্য অনুকূল। বাট প্রবলেম কি? আইন প্রয়োগের অভাব ও দুর্নীতি। আইন ঠিকই আছে বাট সেটা ঠিকভাবে প্রয়োগ হচ্ছে না এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দুর্নীতি দেখতে পারি, যার কারণে দেখা যায় আসলে আইনগত পরিবেশটা আমাদেরকে ওইভাবে সমর্থন করতেছে না। ঠিক আছে? আরেকটা হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। পরিবেশ অবস্থাটা কি? প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি ও উৎপাদন খরচ কম। সো আমাদের দেশে দেখতে পাই আমরা প্রচুর প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে। আর এটা বৃদ্ধি করলে লাভটা কি? বৃদ্ধি করলে লাভটা হচ্ছে যে উৎপাদন খরচটা কমে যাবে। ঠিক আছে? সো উৎপাদন খরচটা কমে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা যে প্রযুক্তি ব্যবহার করব আমাদের সাথে দক্ষ কর্মী, উন্নত যন্ত্রপাতির অভাব রয়েছে। প্রোডাক্টটা তো আনলে হবে না প্রযুক্তি, সেই প্রযুক্তির ব্যবহারও করতে হবে। সো এই যে ব্যবহার করবে সেই স্কিলড পিপল আমাদের দেশে নাই। ওকে? আচ্ছা। তো এই ছিল মূলত আমাদের এই অধ্যায়ের পুরো আলোচনা। আজকের পার্টের যতটুকু আলোচনা ছিল আমরা সবগুলা টপিক কভার করেছি অ্যান্ড ইনশাআল্লাহ এর বাইরে কোনো টপিক আপনাদের পরীক্ষাতে আসবে না। সো এখন আমরা কিছু এমসিকিউ সলভ করব, তারপর আমরা ক্লাসটা শেষ করব। ঠিক আছে? আচ্ছা। আমরা যে ফার্স্ট এমসিকিউটা দেখি সেখানে বলা হয়েছে কোনটিকে পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা বলা হয়? সেখানে দেখতে পাচ্ছি আমরা বন্টনকারী। তা আমরা জানি যে শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী বন্টন করে কে? বাণিজ্য। ঠিক আছে? সো বাণিজ্য কত নাম্বার অপশন? এই যে ক নাম্বার অপশনে আছে বাণিজ্য। ঠিক আছে? আচ্ছা। তারপরে বলা হয়েছে আধুনিক কালে বাণিজ্যকে কি নামে অভিহিত করা হয়? আধুনিক কালে বাণিজ্যকে বলা হয় বিজনেস টু বিজনেস। হ্যাঁ? আধুনিক কালে বাণিজ্যকে বলা হয় বিজনেস টু বিজনেস। এটাকে সংক্ষেপে বলা হয় এই বি থেকে নেওয়া হয় বি, এই বি থেকে নেওয়া হয় বি, আর এই টু কে সংক্ষেপে লেখা হয় টু। সো এটাকে সংক্ষেপে বলা হয় বি টু বি। এটাকে সংক্ষেপে বলা হয় বি টু বি বা বিজনেস টু বিজনেস। ঠিক আছে? সো বি টু বি কোথায় আছে বা ব্যবসায় টু ব্যবসায় কোথায় আছে? এই যে বিজনেস টু বিজনেস বা ব্যবসায় টু ব্যবসায়। ঠিক আছে? আচ্ছা। তারপর বাণিজ্যের কোন উপাদানটি স্থানগত বাধা দূর করে? স্থানগত বাধা। দ্যাট মিনস যে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। যেমন রাজশাহীর আম ঢাকায় কিভাবে আসবে? সো আমরা জানি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোডাক্ট নেওয়ার জন্য আমার কি দরকার? পরিবহন দরকার। সো পরিবহন কত নাম্বার অপশনে আছে? এই যে ক নাম্বার অপশনে। ঠিক আছে? আচ্ছা। তারপর যদি আমরা দেখি বাণিজ্যের কোন উপাদানটি তথ্যগত বাধা দূর করে? তথ্যগত দ্যাট মিনস জানানো, প্রচার করা। একটা প্রোডাক্ট সম্পর্কে মানুষকে জানানো যে এই প্রোডাক্টটা কি কাজে লাগে বা কিভাবে ব্যবহার করতে হয়। সো এই ধরনের বাধা দূর করেছে প্রচার বা বিজ্ঞাপন। আমরা যত বেশি বিজ্ঞাপন দেব, প্রচার করব তাহলে মানুষ এই যে তথ্যগত বাধা সেটা দূর হবে। সো বিজ্ঞাপন কোথায় আছে? এই যে ক নাম্বার অপশনে। ঠিক আছে? তারপর এখানে বলেছে ডক্টর আশফাকিয়া প্রাইভেট ক্লিনিকের আয় কোন ধরনের? সো আমরা দেখতে পারতেছি একজনের নাম হচ্ছে ডক্টর আশফাকিয়া। তার একটা প্রাইভেট ক্লিনিক আছে। ঠিক আছে? সেখানে উনি আয় করেন। সো আমরা জানি উনি একটা হচ্ছে কি বলে স্বাধীন পেশায় নিয়োজিত। ডাক্তাররা কি পেশায় নিয়োজিত? স্বাধীন পেশায় নিয়োজিত। সো স্বাধীন পেশায় যারা নিয়োজিত থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে প্রত্যক্ষ সেবায় নিয়োজিত। রাইট? সো প্রত্যক্ষ সেবাটা কোথায় আছে? এই যে গ নাম্বার অপশন। ঠিক আছে? সো উনার আয়টা হবে প্রত্যক্ষ সেবা। কজ উনি কোন প্রোডাক্ট দিচ্ছেন না, উনি কি দিচ্ছেন? সেবা দিচ্ছেন। উনারা কি দেয়? সেবা দেয়। ঠিক আছে? সো এইজন্য এটা হবে প্রত্যক্ষ সেবা। ওকে? সো তারপর আমাদের শিক্ষা ও সংস্কৃতি কোন ব্যবসা পরিবেশের অন্তর্গত? সো আমরা আগে বুঝি শিক্ষা ও সংস্কৃতি কার লাগে? মানুষের। রাইট? পশু পাখির তো শিক্ষার দরকার নেই। কার লাগে? মানুষের। ঠিক আছে? আর আমরা জানি মানুষ কোন পরিবেশের উপাদান? মানুষ হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান।
সো শিক্ষা ও সংস্কৃতি কোন পরিবেশের উপাদান হবে? সামাজিক পরিবেশের। সামাজিক পরিবেশ উপাদান কত নাম্বারে আছে? এই যে 4 নাম্বার অপশনে আছে। ঠিক আছে? আচ্ছা। সো একটা দেশের মানুষের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, হ্যাঁ? মনোভাব এগুলো সবই হচ্ছে সামাজিক পরিবেশ। তারপর আন্তর্জাতিক সম্পর্ক। বিদেশী একটা দেশের সাথে আমি কতটুকু সম্পর্ক রাখবো? ইন্ডিয়ার সাথে আমার সম্পর্ক কেমন হবে? পাকিস্তানের সাথে আমার সম্পর্ক কেমন হবে? আমেরিকার সাথে আমার সম্পর্ক কেমন হবে? সো এগুলা কোন পরিবেশের উপাদান? আমরা জানি এগুলা কে নির্ধারণ করে? এই সম্পর্কগুলা নির্ধারণ করে কে? সরকার। আর এই সরকার কোন পরিবেশের উপাদান? সেটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। ঠিক আছে? রাজনৈতিক পরিবেশ। সো আমরা দেখি রাজনৈতিক পরিবেশ কত নম্বর অপশনে আছে? রাজনৈতিক পরিবেশে এই যে গ নাম্বার অপশনে। ঠিক আছে? আচ্ছা। তারপর মসলিন কাপড়ের জন্য সারা বিশ্বে কোন স্থানের নাম ছড়িয়ে পড়েছিল? আমরা জানি বাঙালি একসময় ২ টা হিসেবে বিখ্যাত ছিল। একটা হচ্ছে মসলিন, একটা হচ্ছে জাহাজ। সো মসলিন কোথায় উৎপাদন হইতো? সেটা হচ্ছে সোনারগাঁয়ে। আর জাহাজ কোথায় উৎপাদন? সেটা হচ্ছে চট্টগ্রামে। সো এই কোশ্চেনে জানতে চাইছে যে মসলিন কাপড়ের জন্য কোন স্থান সারা বিশ্বের নাম ছড়িয়ে পড়েছিল? সেটা হচ্ছে গিয়ে সোনারগাঁও। ঠিক আছে? সোনারগাঁও কোথায়? এই যে এখানে। গ নাম্বার অপশন। তারপর পর্তুগিজরা কত শতাব্দীতে আমাদের দেশে বাণিজ্য শুরু করে? আমরা জানি পর্তুগিজ এসেছিল কত সালে? ১৫০৪ সালে। ওকে? সো এই ১৫০০ সাল থেকে ১৫৯৯ পর্যন্ত সময়কে আমরা কি বলি? আমরা বলি এটাকে ষোড়শ শতাব্দী। একশো বছরকে বলা হচ্ছে ষোড়শ শতাব্দী। সো এই ষোড়শ শতাব্দী কত নাম্বার অপশন আছে? এই যে ক নাম্বার অপশন। ওকে? আচ্ছা। আজকে লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে পরিব্রাজক মাহুয়ান। ওকে? আমরা এই মাহুয়ানের উক্তিটি পড়েছিলাম যে বাংলাদেশের থেকে রোমের সম্রাটরা নিজেদের আলেকজান্দ্রিয়ার ড্রগ বা জাহাজ পছন্দ না করে বাংলাদেশের চট্টগ্রাম থেকে নিয়ে যেত। সেখানে জানতে চাইছে এই মাহুয়ান কোন দেশের অধিবাসী ছিল? আমরা জানি মাহুয়ান ছিল চীনা অধিবাসী। সো চীনা কত নম্বর অপশনে? এই যে ডি নাম্বার অপশনে। ঠিক আছে? সো এই ছিল আমাদের আজকে ক্লাসের ওভারঅল আলোচনা। আমরা এই চ্যাপ্টার 1 কে ২ টা পার্টে শেষ করেছি। আশা করব তোমরা ১ম ক্লাসটা করে এই ক্লাসটা যদি করো, ইনশাআল্লাহ পুরা চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এর বাইরে তোমাদের আসলে কোনো তেমন সমস্যা থাকবে না। সো ২ টা ক্লাসই তোমাদের দেখার মতো রইলো। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা। কোনো সমস্যা নাই। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।